হর্ন অফ আফ্রিকায় কিন্তু বেশ বড়সড় একটা কূটনৈতিক চাল দেওয়া হচ্ছে প্রায় সবার অলক্ষ্যেই। ভারত এমন একটা পদক্ষেপ নিয়েছে যা এই পুরো অঞ্চলের ভবিষ্যৎই হয়তো বদলে দিতে পারে। চলুন আজ এর পেছনের পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। আর এই পুরো ব্যাপারটার কেন্দ্রে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই একটা ঘোষণা। ভারত আর ইথিওপিয়ার সম্পর্ক একটা একেবারে নতুন অধ্যায় প্রবেশ করছে। কিন্তু এই যে বলা হচ্ছে কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এর আসল মানেটা ঠিক কী? সহজ কথায় বললে এটা সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক বেশি গভীর। মানে এটা শুধু হাতে হাত মেলানো বা ফটো তোলার ব্যাপার না। এর মানে হলো এই দুটো দেশ এখন থেকে নিরাপত্তা, অর্থনীতি আর আন্তর্জাতিক বিষয়ে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। নিঃসন্দেহে এটা একটা বিরাট বড় কূটনীতিক পদক্ষেপ। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কী দেখব? প্রথমে দেখব এই নতুন অংশীদারিত্বটা আসলে কি, এর পেছনের ভূ রাজনৈতিক কারণগুলো কি কি, কোন তিনটে স্তম্ভের ওপর এই সম্পর্কটা দাঁড়িয়ে আছে, এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, আর সবশেষে এই সফরের ফলে ঠিক কি কি অর্জন হলো। ভাবুন একবার, 2011 সালের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইথিওপিয়া সফরে গেলেন। মানে এই সফরটা যে শুধু একটা সাধারণ কূটনৈতিক সফর না, বরং ভারত ইথিওপিয়া সম্পর্কের একটা নতুন অধ্যায়ের শুরু, সেটা কিন্তু স্পষ্ট। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে ঠিক এই সময়েই কেন এই পদক্ষেপটা নেওয়া হলো। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভারতের বৃহত্তর যে ফরেন পলিসি আর এখনকার যে বিশ্ব রাজনীতি তার মধ্যে। দেখুন, এই সফরটা কিন্তু হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত না। এটা ভারতের একটা অনেক বড়সড় কৌশলের অংশ। ভারত যেমন নেবারহুড ফার্স্ট, অ্যাক্ট ইস্ট, লিঙ্ক ওয়েস্ট বা ইন্ডিয়ান ওশেন আউটরিচের মতো নীতিগুলো নিয়ে এগোচ্ছে, ঠিক সেইভাবেই আফ্রিকার সঙ্গে এই সম্পর্কটাকেও মজবুত করা হচ্ছে। মানে পুরোটা একটা বড় পরিকল্পনারই অংশ। এখন একটা খুব জরুরি প্রশ্ন আসে যে হঠাৎ করে আফ্রিকার উপর এত মনোযোগ কেন? আসল কারণটা হলো এই 21 শতাব্দীতে আফ্রিকা মহাদেশটা জিওপলিটিক্যালি আর অর্থনৈতিকভাবে যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা ভারত খুব ভালোভাবে বুঝতে পারছে। চলুন এবার একটু গভীরে যাই। এই যে নতুন পার্টনারশিপ, এর ভিত্তিটা কি? মূলত তিনটে বড় স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ভারত আর ইথিওপিয়ার এই সম্পর্ক। এই তিনটে স্তম্ভ হল: 1. স্ট্র্যাটেজিক সিকিউরিটি বা কৌশলগত নিরাপত্তা, 2. ইকোনমিক ইঞ্জিন বা অর্থনৈতিক চালিকা শক্তি, আর 3. গ্লোবাল সাউথের একটা জোরালো কণ্ঠস্বর হয়ে ওঠা। চলুন প্রত্যেকটা একটু ভেঙে বোঝা যাক। প্রথমেই আসি নিরাপত্তার কথায়। ইথিওপিয়ার লোকেশনটা একবার দেখুন। লোহিত সাগর আর অ্যাডেন উপসাগর, যেখানে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট, ঠিক তার পাশেই এর অবস্থান। তো এই এলাকায় স্থিতিশীলতা রাখা, জলদস্যুতা ঠেকানো, এগুলো ভারতের জন্য খুবই জরুরি। আর এখানেই ইথিওপিয়া হয়ে উঠছে ভারতের জন্য ওই অঞ্চলের একটা অ্যাঙ্কার বা নোঙর। শুধু নিরাপত্তাই কিন্তু নয়, এই সম্পর্কের একটা বিশাল বড় চালিকা শক্তি হলো অর্থনীতি। চলুন কয়েকটা সংখ্যা দেখি, তাহলেই বোঝা যাবে অর্থনৈতিক সম্পর্কটা ঠিক কতটা গভীর। $5 বিলিয়ন বেশি ইথিওপিয়ায় ভারতের মোট বিনিয়োগের পরিমাণটা দেখুন। এই বিশাল অঙ্কটাই বলে দেয় যে এটা শুধু মুখের কথা নয়, বাস্তবেও এই সম্পর্ককে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। আর শুধু তাই না, প্রায় 650-ও বেশি ভারতীয় কোম্পানি এখন ইথিওপিয়ায় কাজ করছে। ভাবা যায়, এটা ইথিওপিয়ার অর্থনীতিতে ভারতীয় প্রাইভেট সেক্টরের একটা বিশাল উপস্থিতির প্রমাণ। আর এর সরাসরি ফল কি হচ্ছে? এই কোম্পানিগুলো ইথিওপিয়ায় 75,000-এরও বেশি স্থানীয় মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করেছে। মানে এই পার্টনারশিপের সুবিধাটা সরাসরি দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। আর 3 নম্বর স্তম্ভটা হলো গ্লোবাল সাউথের নেতৃত্ব। দেখুন, G20-তে এখন আফ্রিকান ইউনিয়নও আছে। তো ব্রিক্সের সদস্য হিসেবে ভারত আর ইথিওপিয়া দুজনেই চাইছে উন্নয়নশীল দেশগুলোর কথা বিশ্বমঞ্চে আরও জোরালোভাবে তুলে ধরতে। কিন্তু এই যে এত কথা হচ্ছে, এই সম্পর্কটা কিন্তু হুট করে তৈরি হয়নি। এর শেকড় আসলে অনেক অনেক গভীরে। প্রায় 2000 বছরের পুরনো ভারত আর ইথিওপিয়ার সম্পর্ক। এই সম্পর্কের ইতিহাসটা কিন্তু আজকের নয়, সেই প্রথম শতাব্দীতে, মানে প্রায় 2000 বছর আগে আকসুমাইট সাম্রাজ্যের সময় থেকেই দুই অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্য ছিল। এরপর 19 শতকে ব্রিটিশ বাহিনীতেও ভারতীয় সৈন্যদের দেখা গেছে এখানে। আর তারপর 1950 সালে তৈরি হলো পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক। এই যে এত লম্বা একটা ইতিহাস, এটাই কিন্তু আজকের এই মজবুত পার্টনারশিপের ভিত্তি। তো আলোচনা তো অনেক হলো, কিন্তু এই সফরের পর আসল ফলাফলটা কি দাঁড়ালো? মানে হাতে কলমে কি পাওয়া গেল? চলুন এবার সেটাই দেখা যাক।
এই সফরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, যেমন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একসঙ্গে কাজ করা, ব্যবসা বাণিজ্য সহজ করার জন্য কাস্টম সংক্রান্ত চুক্তি, ডিজিটাল পরিকাঠামো তৈরিতে সাহায্য করা, এমনকি ঋণ পুনর্গঠনের মতো বিষয়েও কিন্তু বোঝাপড়া হয়েছে। শুধু এই বড় বড় চুক্তি নয়, এর বাইরেও কিন্তু অনেক কিছু হয়েছে। যেমন ধরুন, ইথিওপিয়া ছাত্রছাত্রীদের জন্য ভারতে পড়া স্কলারশিপ দ্বিগুণ করে দেয়া হয়েছে। আবার আদ্দেস আবাবার বিখ্যাত মহাত্মা গান্ধী হাসপাতালের উন্নয়নেও ভারত সাহায্য করবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কটাকে আরও মজবুত করে। সফরের শেষে প্রধানমন্ত্রী মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়, আর সেই সম্মান গ্রহণ করে তিনি যা বলেন তাতে দুই দেশের মধ্যেকার উষ্ণ সম্পর্কটাই কিন্তু ফুটে ওঠে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে ভারত আর ইথিওপিয়ার এই কৌশলগত অংশীদারিত্ব শুধু দুটো দেশের সম্পর্ক নয়, এটা আসলে গ্লোবাল সাউথে একটা নতুন সহযোগিতার অক্ষ তৈরি করার দিকে একটা বড় পদক্ষেপ, যা আগামী দিনে বিশ্ব রাজনীতিতে একটা বড় ছাপ ফেলতে পারে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যখন ভারত আর ইথিওপিয়ার মতো দেশ, যাদের মধ্যে এত পুরনো একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, তারা নতুন করে জোট বাঁধছে, তখন এটা কি গ্লোবাল সাউথের নেতৃত্বে একটা নতুন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।